অর্থনৈতিক উন্নয়নের অন্যতম উপাদান হিসেবে রেলপথের গুরুত্ব অপরিসীম। ইংল্যান্ডের রেলপথ প্রবর্তনের প্রথম যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মতো দরিদ্র দেশে রেল ব্যবস্থা প্রবর্তনের পক্ষপাতী ছিল না। এ সত্ত্বেও 1832 খ্রিস্টাব্দ থেকে ভারতের রেলপথ স্থাপনের প্রস্তাব উঠতে থাকে এবং শেষ পর্যন্ত লর্ড ডালহৌসির শাসনকালে ভারতে প্রথম রেলপথ নির্মাণ হয়। লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। তার শাসনকালে 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি অর্থাৎ GIPR সর্বপ্রথম মুম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল পথ রেল যোগাযোগ স্থাপন করে। পরের বছর 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে ইস্ট ইন্ডিয়া রেল কোম্পানি হাওড়া থেকে পান্ডুয়া এবং 1855 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি হাওড়া থেকে রানীগঞ্জ রেল যোগাযোগ স্থাপন করে। বলা বাহুল্য, এই একই সময় ভারতের উত্তর, দক্ষিণ ও পশ্চিম অংশে রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রায় 200 মাইল রেলপথ নির্মিত হয়। মহাবিদ্রোহের পর দ্রুত রেলপথের সম্প্রসারণ ঘটতে থাকে। 1870 খ্রিস্টাব্দে বোম্বাই ও কলকাতা এবং 1861 খ্রিস্টাব্দে বোম্বাই ও মাদ্রাজের মধ্যে রেল যোগাযোগ স্থাপিত হয়। কিন্তু ভারতের রেলপথ স্থাপনে ব্রিটিশদের মূল উদ্দেশ্য কী ছিল? আসলে ভারতবাসীর অর্থনৈতিক উন্নতি বা অপর কোনো কল্যাণ সাধন নয়। ইংরেজরা সম্পূর্ণভাবে নিজ স্বার্থেই ভারতের রেলপথ স্থাপনে উদ্যোগী হয়। রেলপথ নির্মাণে লর্ড ডালহৌসির উদ্দেশ্য ছিল ভারতের প্রত্যন্ত অঞ্চলেও ইংরেজ সেনাবাহিনীকে পৌঁছে দেওয়া, ভারতের ব্রিটিশ পুঁজি ও শিল্পোদ্যোগ বৃদ্ধি করা, ভারতে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করা এবং দূর অঞ্চল থেকে বন্দরগুলিতে মালপত্র আমদানি করা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভারতের রেলপথ নির্মাণের পশ্চাতে ইংরেজদের নানা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক স্বার্থ বিদ্যমান ছিল। ভারতের রেলপথ নির্মাণের অর্থনৈতিক উদ্দেশ্য ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের কারখানাগুলিতে প্রচুর পণ্য সামগ্রী উৎপাদিত হচ্ছিল। সে সকল ব্রিটিশ পণ্যগুলি ভারতের খোলা বাজারে এবং এছাড়া প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য রেল ব্যবস্থা অতি প্রয়োজনীয় ছিল। শিল্প বিপ্লবের ফলে ব্রিটিশ পুঁজিপতিদের হাতে প্রচুর উদ্ধৃত পুঁজি জমে। রেলপথ ছিল একটি ভালো, সুবিধাজনক ও নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র। ব্রিটিশ ইস্পাত ব্যবসায়ীরা মনে করেছিল যে ভারতের রেল ব্যবস্থা প্রবর্তিত হলে রেল লাইন, ইঞ্জিন, মালগাড়ি ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করে তারা প্রচুর মুনাফা অর্জন করবে। বলা বাহুল্য, এসব নানা কারণে ইংল্যান্ডের বণিক ও পুঁজিপতিরা ভারতের রেল ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যে সরকারের ওপর চাপ সৃষ্টি করছিল। রাজনৈতিক ও সামরিক প্রয়োজনেও রেলপথ প্রবর্তনের প্রয়োজনীয়তা দেখা যায়। বিশাল ভারতবর্ষের রাজনৈতিক ও প্রশাসনিক কার্যে দ্রুত সংবাদ আদান প্রদান ও যোগাযোগ অতি প্রয়োজন ছিল। এছাড়া বহিঃশত্রুর আক্রমণ ও দেশের অভ্যন্তরে বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করা, সেনাবাহিনীকে খাদ্য ও রসদ দ্রুত পৌঁছে দেওয়া প্রভৃতি কাজেও রেলপথ অপরিহার্য ছিল। 1866 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ এবং 1850 ও 53 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি তাদের প্রতিবেদনে সামরিক প্রয়োজনে রেলপথ নির্মাণের গুরুত্ব উল্লেখ করেন। ইংরেজ শাসনকালে ভারতের রেলপথ সম্প্রসারণের ক্ষেত্রে 4টি পর্যায় লক্ষ্য করা যায়। প্রথম দিকে ভারতের রেলপথ নির্মাণের দায়িত্ব কয়েকটি ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়, কিন্তু তারা মনে করেছিল যে ভারতের রেল ব্যবস্থা লাভজনক হবে না। এর জন্য এ কাজে তাদের বিশেষ উৎসাহ ছিল না। এই কারণে তাদের কয়েকটি বিষয়ে গ্যারেন্টি বা প্রতিশ্রুতি দেওয়া হয়। এই ব্যবস্থা অনুসারে 1849 খ্রিস্টাব্দ থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের রেলপথ নির্মিত হয়। এই ব্যবস্থা গ্যারেন্টি ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থা অনুসারে সরকার কোম্পানিগুলিকে বিনামূল্যে জমি এবং কোম্পানির বিনিয়োগ করা মূলধনের উপর বার্ষিক শতকরা 5% হারে সুদ দিতে রাজি হয়। স্থির হয় যে সুদ পরিশোধের পর লাভ্যাংশ সরকার ও কোম্পানির মধ্যে সমানভাবে ভাগ করা হবে। 25 বা 50 বছর পর সরকার ইচ্ছা করলে রেলপথগুলি ক্রয় করতে পারবে। এই ব্যবস্থার মাধ্যমে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে 4255 মাইল রেলপথ নির্মিত হয়। লাভের গ্যারেন্টি থাকায় কোম্পানিগুলি ইচ্ছাকৃতভাবে তাদের বার্ষিক হিসাবে প্রচুর ঘাটতি দেখায় এবং প্রয়োজনের তুলনায় প্রচুর খরচ করতে থাকে। প্রতি মাইল রেলপথ নির্মাণে খরচ পড়ে 16,000 পাউন্ড। এই ঘাটতি মেটানো হতো ভারতীয় রাজস্ব থেকে। লর্ড এলেনবরা বলেছিলেন যে এতে সরকারি খরচে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি পেল। এর ফলে এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠল। এই অবস্থায় সরকার গ্যারান্টি ব্যবস্থা বাতিল করে দিয়ে নিজ হাতে রেলপথ নির্মাণের দায়িত্ব গ্রহণ করে এবং 1869 থেকে 1880 খ্রিস্টাব্দের মধ্যে সরকারি উদ্যোগে বেশ কিছু রেলপথ নির্মিত হয়। সরকারি পরিচালনায় রেলপথ নির্মিত হতে থাকলে কোম্পানিগুলির মুনাফা লাভের পথ বন্ধ হয়ে যায়। তারা সরকারি মালিকানায় রেলপথ নির্মাণ বন্ধ করার জন্য পার্লামেন্টের উপর চাপ দিতে থাকে। এছাড়া ঠিক এই সময়
ভয়াবহ দুর্ভিক্ষ ও দ্বিতীয় আফগান যুদ্ধের ফলে ভারতের সরকারের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে রেলপথ নির্মাণ বন্ধ হয়ে যায়। এর ফলে 1880 খ্রিস্টাব্দে পুনরায় গ্যারান্টি ব্যবস্থা প্রবর্তিত হয়, কিন্তু রেলপথ নির্মাণের উদ্যোগ থাকে সরকারি হাতে এবং কোম্পানিগুলি কেবলমাত্র রেলপথ নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এর ফলে 1880 খ্রিস্টাব্দে পুনরায় গ্যারান্টি ব্যবস্থা প্রবর্তিত হয়, কিন্তু রেলপথ নির্মাণের উদ্যোগে থাকে সরকারি হাত এবং কোম্পানিগুলিকে কেবলমাত্র রেলপথ নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। পূর্ববর্তী গ্যারান্টি ব্যবস্থার সঙ্গে বর্তমান গ্যারান্টি সামান্য পার্থক্য ছিল। এই সময় 5% পরিবর্তে 3.5% সুদের গ্যারান্টি দেওয়া হয়। বলা বাহুল্য, এই ব্যবস্থায় কোম্পানিগুলি একদিকে যেমন প্রচুর মুনাফা লুটতে থাকে, তেমনি অপরদিকে রেল ব্যবস্থার যথেষ্ট সম্প্রসারণ ঘটে। 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের রেলপথের দৈর্ঘ্য ছিল 28,000 মাইল। অপর একটি হিসেবে জানা যায় যে 1892 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে 17,000 কিলোমিটার রেলপথ বসানো হয়। ভারতীয় রেল ব্যবস্থা পরিচালনার জন্য 1905 খ্রিস্টাব্দে রেল বোর্ড গঠিত হয় এবং এর ফলে রেলের আয় বৃদ্ধি পায় ও রেল ব্যবস্থা সম্প্রসারিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের কালে রেলের উন্নয়ন কিছুটা ব্যাহত হয়। রেলপথের সম্প্রসারণ ও রেল প্রশাসন সংস্কারের উদ্দেশ্যে 1919 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থের সভাপতিত্বে অ্যাকওয়ার্থ কমিটি নামে একটি উচ্চ পর্যায়ের কমিটি নিযুক্ত হয়। এই কমিটি রেলপথের উন্নয়নের জন্য প্রতি 5 বছরে 150 কোটি টাকা বিনিয়োগ, দেশের সাধারণ বাজেট থেকে রেল বাজেটের পৃথকীকরণ এবং রেলপথের উপর বেসরকারি নিয়ন্ত্রণের অবসান ও সরকারি নিয়ন্ত্রণে রেলপথ নির্মাণের কথা বলে। ব্রিটিশ সরকার সেদিন এ প্রস্তাব অগ্রাহ্য করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই ভারতীয় নেতৃবৃন্দ রেল ব্যবস্থায় বেসরকারি উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন, কারণ এতে ভারতীয় অর্থ বিদেশে চলে যাচ্ছিল। এছাড়া ভারতীয় যাত্রীদের প্রতি দুর্ব্যবহার, ভারতীয় পণ্যের উপর বাড়তি মাসুল প্রভৃতি সম্পর্কেও ভারতীয়রা প্রতিবাদ জানাচ্ছিলেন। এই অবস্থায় 1925 খ্রিস্টাব্দে সরকার কয়েকটি রেল কোম্পানির দায়িত্ব নিজ হস্তে গ্রহণ করে। রেল বোর্ড পুনর্গঠিত করা হয় এবং রেলের বাজেট দেশের সাধারণ বাজেট থেকে পৃথক করা হয়। 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত এই ব্যবস্থা কার্যকর ছিল। রেল ব্যবস্থার ফলে যোগাযোগ ব্যবস্থা দ্রুত, নিরাপদ ও সহজলভ্য হয়ে ওঠে। মাল ও যাত্রী চলাচলের সুবিধা হয় এবং দুর্ভিক্ষ ও খরার সময় খাদ্য পাঠানো সহজ হয়। রেলপথের মাধ্যমে বিলাতি পণ্য গ্রামে গঞ্জে ঢুকে পড়ে। কাঁচামাল, লোহা ও কয়লা সহজেই কারখানায় আনা যায় এবং এর ফলে শিল্প কারখানা ও নগর গড়ে উঠতে থাকে। রেলপথ ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে দূরত্ব কমিয়ে আনে। এর ফলে মাল চলাচলের সুবিধা হয় এবং পরিবহন ব্যয় যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। রেলপথ কৃষিতেও উন্নতি আনে। কৃষিপণ্যে বাজারের ব্যাপ্তি ঘটে এবং চাহিদা অনুযায়ী ফসল উৎপাদন করে কৃষক মুনাফা অর্জনের সুযোগ পায়। এর ফলে জমির মূল্যও বৃদ্ধি পায়। রেলপথ ভারতীয় স্বাধীনতা আন্দোলনেও অনেক সাহায্য করে। রেলপথের ফলে জাতীয় ঐক্য গড়ে ওঠে এবং জাতীয়বাদী আন্দোলনের পথ সুগম হয়। কিন্তু এই রেল ব্যবস্থার কিছু অকল্যাণকর দিক ছিল। সেগুলি হল, ভারতীয় অর্থ বহুল পরিমাণে বিদেশে রপ্তানি হয়। ভারতে বিদেশি পরিচালনাধীনে কলকারখানা গড়ে ওঠে। বিদেশি পণ্য ভারতীয় বাজারে অবাধে বিক্রি হতে থাকে। ভারতীয় শিল্প ও বিভিন্ন শিল্পের জন্য বিখ্যাত ভারতীয় গ্রাম ও শহরগুলি ধ্বংস হয় এবং কৃষির ক্ষেত্রেও বিপর্যয় নেমে আসে। রেলপথের দিকে নজর দিতে গিয়ে জলপথগুলি উপেক্ষিত হয় এবং সেচ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। সবশেষে বলা যায় যে সারা দেশ জুড়ে রেলপথের জাল বিস্তৃত হওয়ায় দেশবাসীর উপর শাসকের বজ্রমুষ্টি আরও সুদূর হয়। বিদ্রোহ বা বিরোধিতার সামান্যতম সম্ভাবনা দেখলে সহজেই তা দমন করা হতো।